যে স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষ একাডেমি টিপস সেন্টার থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস পঞ্চম শ্রেণীর বিজ্ঞান অধ্যায় 11। অধ্যায় 11, আবহাওয়া ও জলবায়ু। আমরা কোনো দেখো যে কাপ- কাপড় মানে আমরা কোন কাপড় পরবো বা কি করব তা ওই দিনের আবহাওয়া দেখে ঠিক করি। যেমন যদি বেশি খুব গরম হয়, সেখানে আমরা কালো তা পরবো না, আমরা সাদা পরবো, এইভাবে আর কি। যদি আবার খুব বৃষ্টি হয়, তখন একটু তাপমাত্রা কম থাকে, তখন আমরা সেই রকম পোশাকই আমরা পরি। আবার জলবায়ুর ধারণা কাজে লাগিয়ে কখন কোন ফসল চাষ করব তা ঠিক করতে হয়। জলবায়ুর ধারণা কাজে লাগিয়ে, যেমন এখন বর্ষার সিজন, প্রচুর পানি জমিতে জমিতে। এখন কিন্তু ওই ইরি ধান চাষ করলে আর হবে না। এই সময় থাকে আউশ আমন ধান, এই ধান গাছগুলো অনেক বড় হয়। সেক্ষেত্রে পানির সাথে সাথে স্রোত যেদিকে যায়, পানির মতো করেই করে যত পানি হয়, গাছগুলো তত বড় হয়। তুমি কিভাবে আবহাওয়ার পূর্বাভাস ব্যবহার করবে? আবহাওয়ার পূর্বাভাসের ব্যবহার কি করতে হবে? নিচের আবহাওয়ার পূর্বাভাস থেকে ঢাকায় কোন ধরনের আবহাওয়া আশা করি। নিচের 2 নাম্বার, নিচের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশের কোথায় তাপমাত্রা সর্বোচ্চ এবং কোথায় তাপমাত্রা সর্বনিম্ন। নিচের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রংপুরে ভ্রমণ করার সময় তুমি কি ছাতা ব্যবহার করবে? এখানে আছে যে ধারণাটা দিয়েছিল 24/2/2015 তারিখের আবহাওয়ার পূর্বাভাস ওখানে দিয়েছে। তো এরপরের পেজে দেখো, 74 নাম্বার পেজে আলোচনা কি আছে, বছরের কোন সময়ে বনভোজনের জন্য উপযুক্ত এবং কেন। দেখো, ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের আবহাওয়া সাধারণত কেমন থাকে? আগামী বছর এপ্রিল মাসের আবহাওয়া কেমন থাকবে তা কিভাবে আগে থেকে অনুমান করা যাবে? বাবা, যদি কেউ ওয়েটিং এ থাকে আমাকে একটু বলো, আমি অ্যাড করে দেবো, কারণ আমি এটা পড়ার সময় এটা দিয়ে খেয়াল রাখতে পারতেছি না। আবহাওয়া আবহাওয়া হলো কোন নির্দিষ্ট সময়ের কোন নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। এই জন্য দেশের বিভিন্ন স্থানে আবহাওয়া দিনের বিভিন্ন সময় বিভিন্ন হয়। সব একই আবহাওয়া কিন্তু সব জায়গায় থাকবে না। দিনে একই এক এক জায়গায় বৃষ্টি হয়, কোথাও বৃষ্টি হয়, কোথাও বৃষ্টি হচ্ছে না, এরকম আর কি। এই জন্যই দেশের বিভিন্ন স্থানের আবহাওয়া দিনের বিভিন্ন সময় বিভিন্ন হয়। কোন দিন কোন কাপড় পরবো এবং ছুটির দিনে কি করব তা ঠিক করতে হবে আবহাওয়ার পূর্বাভাস দেখে। এখন ধরো তুমি আগামী দিন তোমার গ্রামের বাড়ি যাবা, কিন্তু তুমি কি করবা, প্রথমে আবহাওয়ার পূর্বাভাসটা দেখবে যে কালকের আবহাওয়াটা কেমন থাকবে, আমি যেতে পারবো কিনা। এই আবহাওয়ার পূর্বাভাস দেখেই আমাদের এই চিন্তা করতে হয়। জলবায়ু কোন স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাই হচ্ছে জলবায়ু। কোন স্থানের আবহাওয়া পরিবর্তনের যে একটা নির্দিষ্ট ধারা, সেই ধারাটাই হচ্ছে জলবায়ু। জলবায়ু হলো কোন স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। কোন স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। তাই বছরের কোন সময় আবহাওয়া কেমন হতে পারে তা আমরা পূর্বের অভিজ্ঞতা ও জলবায়ুর ধারণা থেকে অনুমান করতে পারি। যদিও আমাদের অনুমান সবসময় সঠিক নাও হতে পারে, কারণ আবহাওয়া সবসময় পরিবর্তনশীল। আবহাওয়াটা কি হয়, সবসময় পরিবর্তন হয়। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তবে আবহাওয়া ও জলবায়ু এক নয়। আবহাওয়া একটা জিনিস, জলবায়ুটা আরেকটা জিনিস। আবহাওয়া হলো কোনো স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা, আর জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার সামগ্রিক অবস্থা। অর্থাৎ তাহলে কি হলো, জলবায়ুটা হবে বহু বছর, যেমন 10-15 বছর ধরে যেটা হয় সেটা। আর আবহাওয়া হবে ওই সময়ে ওই স্থানের যে সামগ্রিক অবস্থা সেটা। বাংলাদেশ বাংলাদেশের জলবায়ু অনুযায়ী বর্ষা শুরু হয়, দেখো বর্ষা শুরু হয় জুনের মাঝামাঝি। জুনের মাঝামাঝি বর্ষা শুরু হয়, এবং ওই জুনের মাঝামাঝি মানে আষাঢ়ের শুরু, এবং শেষ হয় আগস্ট, শ্রাবণ ও ভাদ্র মাসে। এখন তোমরা কি বলতে পারো, ক্যালেন্ডার দেখে তুমি কি ধারণা করতে পারবা যে বাংলা মাসের তারিখটা কেমন? স্যার, যেমন যদি আজকে বলা হয়
মাসের ইংরেজি মাসের, মাসের শুরু। হ্যাঁ আচ্ছা, ইংরেজি মাসের 15 তারিখ। আপনার কাছে বেশি পড়ছে। হ্যাঁ, মানে হলো তোমার যে ইংরেজি মাসের উম, মাঝামাঝি, বাংলা মাসের শুরু, এইভাবে আমরা একটা আনুমানিক ধারণা করি। এই যে দেখো, জুন মাসের মাঝামাঝি আষাঢ়ের শুরু। জুন মাস যখন মাঝামাঝি হয়ে যাবে তখন আষাঢ় মাসের শুরু হবে এবং শেষ হয় আগস্ট শ্রাবণ ভাদ্র, অর্থাৎ শ্রাবণ ভাদ্র মাসে শেষ হবে। স্যার, আপনার কথা বেজে বেজে আসতেছে। আর আপনার নেটওয়ার্কের সমস্যা আছে, আমারটা এখন ওকে আছে। আচ্ছা, বর্ষায় বৃষ্টি শুরু হওয়ার মানে বৃষ্টি শুরুর সময় প্রতি বছরেই পরিবর্তন হয়, তবে বর্ষা ঋতু শুরু হওয়ার সম্ভাব্য সময়টি আমরা জানি জলবায়ুর ধারণা থেকে। সময়টি আমরা কি জানি? জলবায়ুর ধারণা থেকে। বায়ুর চাপ ও আবহাওয়া প্রবাহ। বায়ুর চাপ, বায়ু তার ওজনের কারণে ভূপৃষ্ঠের উপর যে চাপ প্রয়োগ করে তাই হচ্ছে বায়ুর চাপ। বায়ুর একটা ওজন আছে, সেইটার কারণে ভূপৃষ্ঠের উপর যে চাপটা প্রয়োগ করে সেটাই হচ্ছে বায়ুর চাপ। বায়ুর চাপ অঞ্চল থেকে, দেখো নিম্নচাপ অঞ্চল, সরি, বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে প্রবাহিত হয়, অর্থাৎ যেখানে বেশি আছে বেশি থেকে কমে যায়। বায়ুটা কি করে? উচ্চচাপ স্থান থেকে নিম্নচাপের স্থানে যাবে। এরপরে এখানে আছে বালি ও পানি গরম করা। কি করতে হবে তা এখানে একটা দেওয়া আছে, একটু পড়ে শোনাই। যে একটি ট্রে 1 সেন্টিমিটার পুরু বালি ও অন্য একটি ট্রে 1 সেন্টিমিটার গভীর পানি দ্বারা পূর্ণ করো। অর্থাৎ একটা ট্রের মধ্যে সেন্টিমিটার দিয়ে মাপবা, 1 সেন্টিমিটার বালু দিবা, আবার সম পরিমাণ আরেকটা ট্রের মধ্যে পানি দিবা। যদি সম্ভব হয় বালি ও পানি পূর্ণ ট্রে দুটি কি করবা? থার্মোমিটার রাখবা। ওই ট্রের মধ্যে রাখবা কি? থার্মোমিটার, যেটা দিয়ে তাপমাত্রা মাপা হয়। বালি ও পানির তাপমাত্রা হাত দিয়ে যাচাই করো। এখন তুমি বালিটা যদি হাত দাও তাহলে একটু গরম দেখবা, পানিতে কিন্তু অতটা গরম মনে হবে না। ট্রে দুটিকে রৌদ্রোজ্জ্বল স্থানে রেখে দাও। রৌদ্রোজ্জ্বল স্থান মানে কি? যেখানে রৌদ্রটা বেশি আসে সেখানে রাখতে বলছি। কোন ট্রেটি দ্রুত গরম হবে অনুমান করি। কোন ট্রেটা বেশি গরম হবে সেটা অনুমান করি। 20 থেকে 30 মিটার পর, সরি, 20 থেকে 30 মিনিট পর পুনরায় হাত দিয়ে পানি ও বালির তাপমাত্রা যাচাই করি এবং পূর্বের অনুমান সঠিক কিনা তা নিশ্চয়ই যাচাই করতে পারবা। সম্ভব হলে থার্মোমিটারের সাহায্যে বালি ও পানির তাপমাত্রা যাচাই করো। ট্রে দুটিকে ঠান্ডা ছায়াযুক্ত স্থানে 1 ঘন্টা মতো রেখে দাও। এখন ঠান্ডা যেখানে রোদ্রের আলো পড়বে না সেখানে রেখে দাও। রেখে দেওয়ার পরে সেখানে আবার তুমি এই তাপমাত্রা নির্ণয় করতে পারো। বিশেষ দ্রষ্টব্য, এই তাপমাত্রার জন্য পরীক্ষাটি শুরুর পূর্বে বালি ও পানির শ্রেণী কক্ষে অন্তত পক্ষে 1 দিন রেখে দিতে হবে। তাছাড়া বালি শুকনো হতে বালিটা শুকনো হইতে হবে। এই যে ট্রের মধ্যে রেখে দিয়েছে, পানি একটার মধ্যে, আরেকটা হচ্ছে বালি। এরপর সূর্যের আলোতে রাখার পর, দেখো সূর্যের আলোতে রাখার পর বালির ট্রে পানির ট্রের চেয়ে দ্রুত গরম হয়েছে, আবার বালির ট্রেটি পানির ট্রে অপেক্ষা দ্রুত ঠান্ডা হয়েছে। এই পরীক্ষা থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে বালি বা পানি, দেখো, বালি বা মাটি পানি অপেক্ষা দ্রুত গরম বা ঠান্ডা হয়। উচ্চচাপ ও নিম্নচাপ। কেন উচ্চচাপ হয় এবং কেন নিম্নচাপ হয়, বা উচ্চচাপ কি বা নিম্নচাপ কি? দিনে স্থলভাগ জলভাগ থেকে উষ্ণ থাকে। স্থলভাগ মানে কি? এই যে শুকনো জায়গা। জলভাগ মানে নদী বা সমুদ্র বা যেখানে জল আছে, সোজা কথা। উষ্ণ স্থলভাগ তার উপরে থাকা বাতাসের উষ্ণতা বৃদ্ধি করে। যেখানে, এই যে যেমন যেখানে পানি নাই, গরমটা, সেটা বাতাসের উষ্ণতা বৃদ্ধি করবে। বায়ু উষ্ণ হলে তা হালকা হয়ে উপরে উঠে যায়। এই যে বায়ুটা যখন প্রচুর গরম হয়, রৌদ্র, স্থলভাগের বায়ুটা হালকা হয়ে উপরে উঠে যায়, ফলে ওই স্থান ফাঁকা হয়ে নিম্নচাপের সৃষ্টি হয়। এইভাবে কিন্তু নিম্নচাপের সৃষ্টি হয় সমুদ্রে। অপরদিকে সমুদ্রের উপরের বায়ু স্থলভাগ থেকে ঠান্ডা হওয়ার কারণে
তা ভারী হয়ে নিচে নেমে আসে। এখন ওই যে সমুদ্রের পানির স্থলভাগ, মানে সমুদ্রের পানির জায়গাটায় ভারী হয়ে নিচে নেমে আসবে। এর ফলে সমুদ্রের উপর বায়ুর চাপ বেড়ে যায়। নিম্নচাপ অঞ্চলের গরম বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়। এর ফলে সৃষ্টি ফাঁকা স্থান পূরণের জন্য উচ্চচাপ অঞ্চলের শীতল বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। রাতে স্থলভাগ সমুদ্রের তুলনায় অনেক ঠান্ডা থাকে। রাতে স্থলভাগ কি হবে? সমুদ্রের তুলনায় অনেক বেশি ঠান্ডা থাকবে। তাই তখন স্থলভাগে বায়ুর উচ্চচাপ ও সমুদ্রের নিম্নচাপ সৃষ্টি হয়। তখন বায়ু কি হবে? উচ্চচাপ ও সমুদ্রের নিম্নচাপের সৃষ্টি হবে। বাংলাদেশে বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। বর্ষাকালে অর্থাৎ জুন থেকে আগস্ট মাসে বাংলাদেশের স্থলভাগ বঙ্গোপসাগরের চেয়ে উষ্ণ থাকে। শীতকালে অর্থাৎ ডিসেম্বরের থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের স্থলভাগ বঙ্গোপসাগর থেকে শীতল হয় বা শীতল থাকে। স্থলভাগ ও জলভাগের তাপমাত্রার এই বিপরীত অবস্থায় বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ সৃষ্টি করে, ফলে মৌসুমী বায়ু প্রবাহ সৃষ্টি হয়। এই দেখো, একটা হচ্ছে গ্রীষ্মকাল দিয়েছে আর একটা হচ্ছে শীতকাল দিয়েছে। গ্রীষ্মকালে নিম্নচাপ, তারপর নিম্নচাপ অঞ্চল ও নিম্নচাপ অঞ্চল, উচ্চচাপ অঞ্চল থেকে যাচ্ছে ওখানে, উচ্চচাপ অঞ্চল থেকে যাচ্ছে। আবার শীতকাল উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপের দিকে যাচ্ছে। এখানে একটা ম্যাপ দিয়েছে। এরপর আবহাওয়া ও জলবায়ুর উপাদান। এই যে আবহাওয়া এবং জলবায়ুর উপাদানগুলো কি কি? আমরা আবহাওয়ার বিভিন্ন উপাদান, যেমন আবহাওয়ার উপাদান পাই তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুর প্রবাহ, মেঘ, বৃষ্টিপাত ও বায়ুর চাপ সম্পর্কে জেনেছি। আবহাওয়ার এই উপাদানগুলোর জলবায়ুর উপাদান। এই যে যে উপাদানগুলো আমরা পড়লাম, এইগুলোই হচ্ছে জলবায়ুর উপাদান। এখানে আছে কি দেখো, আর্দ্রতা ও বৃষ্টিপাত। নিচে স্তকে ঢাকার মাসিক গড় বৃষ্টিপাত ও আর্দ্রতা লক্ষ্য করি। বৃষ্টিপাত ও আর্দ্রতার মধ্যে সম্পর্ক নির্ণয় করি। বর্ষাকাল ও শীতকালের অবস্থা তুলনা করি। কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। জানুয়ারি মাসিক গড় বৃষ্টিপাত ছিল 8 মিলিমিটার। তারপর হচ্ছে মাসিক গড় আর্দ্রতা ছিল 54%। ফেব্রুয়ারিতে ছিল 32, আর ওইটা ছিল হচ্ছে 49। মার্চে ছিল 61 বৃষ্টিপাত আর আর্দ্রতা ছিল 45। এপ্রিলে ছিল 137 মিলিমিটার আর এখানে ছিল 55। মে মাসে ছিল 245 আর মাসিক গড় আর্দ্রতা ছিল 72। জুনে ছিল 315, এটা ছিল 79। জুলাইতে ছিল 329 আর ওটাও ছিল 79। তারপরে আগস্ট মাসে ছিল 337, আর্দ্রতা ছিল 78। সেপ্টেম্বরে ছিল 248, আর্দ্রতা ছিল 78। অক্টোবর মাসে ছিল 134, আর্দ্রতা ছিল 72। নভেম্বরে ছিল 24 আর গড় আর্দ্রতা ছিল 66। ডিসেম্বরে ছিল 5, গড় আর্দ্রতা ছিল 63। এবার লক্ষ্য করো, এই যে ছকটা আর্দ্রতা ও বৃষ্টিপাত, তোমাকে যদি বলে জুলাই বা আগস্ট কিংবা সেপ্টেম্বর, সেপ্টেম্বর মাসের গড় বৃষ্টিপাত কত এবং মাসিক গড় আর্দ্রতা কত, এই ছকটা কিন্তু একদম পুরোপুরি মুখস্থ রাখবা। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসবে, কারণ তুমি হয়তো ভাববা এগুলো আসবে না। দেখো, হ্যাঁ, এখানে তো আপনার তিনটা আছে। একটা হচ্ছে স্যার আপনার এই রংপুরের যে সেমি, আর একটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে কি আপনার অন্যতে। স্যার এই যে এই দুইটা, এগুলো কি পুরোপুরি মুখস্থ করতে হবে? হ্যাঁ যে এই মান, সেমিটা আছে ওইটা? হ্যাঁ 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 হ্যাঁ, এটা লাগবে। এরপরে আর্দ্রতা হলো বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ। আর্দ্রতা কি? বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ যত কমে আর্দ্রতাও তত কমে। বর্ষাকালে মাসিক গড় আর্দ্রতার পরিমাণ ও মাসিক গড় বৃষ্টিপাত অন্যান্য মাসের তুলনায় বেশি। বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুম বায়ু বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প নিয়ে আসে। এই জলীয় বাষ্প ঠান্ডা হয়ে বৃষ্টি ঘটায়। উত্তর পূর্ব মৌসুমী বায়ু শীতকালে উত্তর দিক থেকে শুকনো, দেখো শুকনো শীতল বাতাস বয়ে আনে। দেখবা শীতের সময় বাতাসটা আসে উত্তর থেকে, আর শীত চলে গেলে বাতাস আসে দক্ষিণ দিক থেকে। দক্ষিণ দিক থেকে যখন আসে তখন বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প নিয়ে আসে। বুঝতে পারছেন স্যার? Yes. এরপর বিরূপ আবহাওয়া।
বিরূপ আবহাওয়া মানে আমরা যে আবহাওয়াটা সহনীয় না, মানে আমরা সহ্য করতে পারি না, তাই যে হঠাৎ করে বেশি গরম পড়ে আমরা অতিষ্ঠ হয়ে যাই, বিরূপ আবহাওয়া। আবহাওয়ার প্রতিটি উপাদান নিয়মিতই পরিবর্তিত হচ্ছে। আবহাওয়ার কোন উপাদান যখন অস্বাভাবিকভাবে পরিবর্তন হয়, তখন আমরা বিরূপ আবহাওয়া দেখতে পাই। বিরূপ আবহাওয়ার কারণে আমরা বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হই। যেমন মানুষের জীবন ও সম্পদের ক্ষতি হয়। তখন দেখো, প্রচুর গরম যদি হয় 50 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন অনেক মানুষ মারা যায়, বা হার্ট অ্যাটাক করে, বা এই টাইপের মানুষ মারা যায়। এবং সম্পদের ক্ষতি হয়, তখন ফসল ফলে না, ফসলগুলো নষ্ট হয়ে যায়, কখনো কখনো মানুষ মারা যায়। এবার তাপদাহ ও শৈত্যপ্রবাহ। তাপদাহ মানে কি, অনেক বেশি পরিমাণে গরম হওয়া, আর শৈত্যপ্রবাহ মানে অনেক বেশি পরিমাণে ঠান্ডা। অতি গরম আবহাওয়ার দীর্ঘস্থায়ী অবস্থা হলো তাপদাহ। আমরা প্রতি বছরে তাপদাহ অনুভব করি, তবে অস্বাভাবিক ও অসহনীয় তাপদাহ শত বছরে একবার দেখতে পাই। অসহনীয় ও অস্বাভাবিক এটা আমরা 100 বছরে একবার পাই। অস্বাভাবিক তাপদাহের ফলে ফসল উৎপাদনের মারাত্মকভাবে ব্যাহত হয়। আবার এই তাপদাহের কারণে কখনো কখনো মানুষ সহ হাজার হাজার জীবের মৃত্যু হয়। উত্তরের শুষ্ক ও শীতল বায়ু আমাদের দেশের উপর দিয়ে প্রবাহের ফলে শীতকালে তাপমাত্রা কখনো কখনো অস্বাভাবিকভাবে কমে যায়। এই অবস্থাই হলো শৈত্যপ্রবাহ। তবে উদ্ভিদ ও প্রাণীর জন্য অসহনীয় শৈত্যপ্রবাহ বাংলাদেশে খুব কমই দেখা যায়। আমাদের দেশে অতটা শৈত্যপ্রবাহ দেখা যায় না। দেখো, কানাডা এইসব দেশ কি ঠান্ডা শীত প্রধান দেশ, এখানে গ্রিন হাউস অর্থাৎ কাঁচের তৈরি ঘরের মধ্যে ফসল উৎপাদন করে। বন্যা ও খরা। বর্ষাকালে অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাসে বাংলাদেশের পঞ্চমাংশ পানিতে তলিয়ে যায়। এই যে এখন বর্তমান সময়টা বর্ষাকাল, এখন দেখবা তুমি গ্রামে গেলে মাঠে মাঠে শুধু পানি আর পানি। আবার যখন তুমি চৈত্র মাসে যাবা, তখন দেখবা পানি নাই ওই মাঠগুলোতে। বর্ষাকাল অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাসে বাংলাদেশের 1/5 পানিতে তলিয়ে যায়। তবে ভয়াবহ বন্যার সময় বাংলাদেশের 2/3 পানির নিচে তলিয়ে যায়। বাংলাদেশের জলবায়ু ও ভূপ্রকৃতির কারণে এমনটি হয়ে থাকে। অনেক লম্বা সময় শুষ্ক আবহাওয়া থাকলে খরা দেখা যায়। অনেক লম্বা সময় যদি শুষ্ক আবহাওয়া থাকে, তখন খরা দেখা যায়। অস্বাভাবিক কম বৃষ্টিপাত। যদি বৃষ্টিপাত গুলো খুব কম হয়, ও উচ্চ তাপমাত্রাই হলো খরার কারণ। অস্বাভাবিক বৃষ্টি মানে অস্বাভাবিকভাবে বৃষ্টি কমে যাওয়া মানে কি, বৃষ্টি হয়ই না, তখন কি অর্থাৎ আমাদের এই তাপমাত্রাটা অনেক বেড়ে যায়। এই বেড়ে যাওয়াটাই হচ্ছে খরা। বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে খরার সৃষ্টি হয়। বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে খরার সৃষ্টি হবে। কাল বৈশাখী। গ্রীষ্মকালে আমাদের দেশে যে ঝড়, দেখো বজ্র ঝড় হয়, তাই হচ্ছে কাল বৈশাখী নামে পরিচিত। গ্রীষ্মকালে আমাদের দেশে যে বজ্র ঝড় হয়, তাই হচ্ছে কালবৈশাখী নামে পরিচিত। স্থলভাগ অত্যন্ত গরম হওয়ার ফলেই কালবৈশাখীর সৃষ্টি হয়। সাধারণত বিকেল বেলায় এই যে কালবৈশাখী, অর্থাৎ বৈশাখ মাসে কালবৈশাখীতে হয়, তখন বিকেল বেলা এই যে দক্ষিণ পশ্চিম কোণারে দেখবা যে একদম কালো মেঘ হয়ে গেছে, তখন ঝড়ের সৃষ্টি হয়। এই ঝড় সর্বোচ্চ 20 কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত হয়। এই ঝড় শুরু হইলো 20 কিলোমিটারের মধ্যে এটা বিস্তৃত থাকবে। তারপর সঞ্চারণশীল ধূসর মেঘ সোজা উপরে উঠে, এলাকা বিস্তৃত হয়। সঞ্চারণশীল ধূসর মেঘ সোজা উপরে উঠে গিয়ে জমা হয়। পরবর্তীতে ওই মেঘ ঘনীভূত হয়ে ঝড়ো হাওয়া, ঝড়ো হাওয়া, তারপর হচ্ছে ভারী বৃষ্টি, বজ্র বৃষ্টি, শিলাবৃষ্টি। বজ্র বৃষ্টি মানে কি, যে বাজ পড়ে শব্দ হয়। শিলা মানে শিল পড়ে, অর্থাৎ বরফের খন্ড খন্ড পড়ে, শিলাবৃষ্টি ইত্যাদি সৃষ্টি হয়। এটাই হচ্ছে কালবৈশাখী। টর্নেডো। টর্নেডো হলো সরু ফানেল আকৃতির ঘূর্ণায়মান শক্তিশালী বায়ু প্রবাহ, এইভাবে ঘূর্ণায়মান, এভাবে ঘুরতে ঘুরতে উঠে, হ্যাঁ, শক্তিশালী বায়ু প্রবাহ। এই বায়ু প্রবাহ আকাশের বজ্র মেঘের স্তর থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত বিস্তৃত থাকে। বজ্রমেঘ আকাশের যে মেঘটা আছে সেই পর থেকে ভূ পর্যন্ত বিস্তৃত থাকে। টর্নেডো আকারে সাধারণত 1 কিলোমিটার এর কম হয়। এই টর্নেডোটা সাধারণত 1 কিলোমিটার কম হবে। টর্নেডোর ফলে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়ে থাকে। যেমন ঘর বাড়ির ছাদ উড়িয়ে নিয়ে যেতে পারে, দেয়াল ভেঙে যেতে পারে,
এবং ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। শক্তিশালী টর্নেডো বড় বড় স্থাপনা ভেঙে ফেলতে পারবে। তারপর হচ্ছে ঘূর্ণিঝড় বা সাইক্লোন। ঘূর্ণিঝড় হলো নিম্নচাপের ফলে সৃষ্টি ঘূর্ণায়মান সামুদ্রিক বজ্রঝড়। এটি 500 থেকে 800 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হয়। অত্যাধিক গরমের ফলে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের পানি ব্যাপক হারে বাষ্পে পরিণত হয়। এর ফলে ওই সকল স্থানে সৃষ্টি নিম্নচাপ থেকেই তৈরি হয় ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের সময় দমকা হাওয়া বইতে থাকে ও মুষলধারে বৃষ্টি হতে থাকে। কখনো কখনো ঘূর্ণিঝড়ের ফলে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। কখনো কখনো ঘূর্ণিঝড়ের এই যে কিছুদিন আগে ঘূর্ণিঝড় হলো, তখন বলে না যে সমুদ্র উপকূলের লোকজন সরাই নেয়, পানির উচ্চতা বেড়ে গেছে, এইটা আর কি। ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্টি জলোচ্ছ্বাসের, দেখো, লোকালয় প্লাবিত। লোকালয় মানে কি? যেখানে মানুষ বসবাস করে সেই লোকালয় কি প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতি হয়। মাঝে মাঝে জলোচ্ছ্বাসের ফলে সমুদ্রের উপকূলবর্তী অঞ্চল তীব্র জোয়ারের সৃষ্টি হয় এবং সবকিছু ভাসিয়ে নিয়ে যায়, বাড়িঘর সবকিছু ভাসায় নিয়ে যায়। এখানে দেখো ঘূর্ণিঝড় কিরকম হয়, ওই যে ফানের আকৃতি ঘুরতে থাকে যেখানে দেখাইছে। আবার টর্নেডো দেখো নিচ থেকে ওই যে ঘুরতে ঘুরতে উপর দিকে উঠতেছে, আকাশ পর্যন্ত দেখাচ্ছে, এটা টর্নেডোর ইয়েটা। তো এই ছিল আমাদের এই চ্যাপ্টারের পড়া। এখন তোমরা নিজেরা একবার পড়ো রিডিং, কোনো প্রশ্ন থাকলে করবা। ওকে